ছিল যে খুবই জটিল লাগতেছিল আপনাদের কাছে, কিন্তু আসলে এই প্রশ্নগুলো অনেক সহজ এবং কিভাবে সলভ করতে হবে চলেন আজকে আমরা একটু সমাধান করি। প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপারের প্রশ্নটা। তো দেখেন কি দেওয়া আছে। প্রথমত বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম। তাহলে আমাদের আসলে প্রথমত যেটা করতে হবে যে সমকোণী ত্রিভুজটা দেখতে হবে কেমন। ধরে নিচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের আমরা যেটা করব, সমকোণী ত্রিভুজের মার্কিং করে নেব যে ধরে নিচ্ছি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আমরা জানি যে 90 ডিগ্রি কোণের অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, আর এইটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য। তা এখন আমাদের প্রশ্নে বলে দিচ্ছে যে ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম। তার মানে কার থেকে কম? লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম। তাহলে আমরা যদি ধরি তাহলে কাকে ধরবো? আমরা ধরবো হচ্ছে যে মনে করি লম্বের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। ধরে নিচ্ছি এটা লম্বের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে লম্ব যদি x মিটার হয়, এইটা যদি x মিটার হয়, তাহলে এখানে বলে দিচ্ছে যে ভূমির দৈর্ঘ্য হবে লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম। তার মানে আমরা যদি বলি ভূমির দৈর্ঘ্য কত হবে, ভূমির দৈর্ঘ্য হবে 1 মিটার কম, x - 1 মিটার। তারপর বলতেছে যে লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি। তার মানে অতিভুজের দৈর্ঘ্য যেটা ছিল সেটা হচ্ছে লম্ব অপেক্ষা 1 মিটার বেশি। তাহলে লম্ব কি ছিল? লম্ব ছিল x মিটার। তার মানে 1 মিটার বেশি হবে অতিভুজের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখে নিলাম যে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে লম্ব অপেক্ষা। তাহলে একটু খেয়াল করি যে লম্ব কি ছিল? লম্ব ছিল x মিটার। তাহলে লম্ব যদি x মিটার হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে x + 1 মিটার। এখন আমাদের বলতেছে যে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানে আমাদের সব কিছু দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে। তাহলে আমরা মানগুলো যদি একটু বসায় নিই, কি পাচ্ছি আমরা? লম্বের দৈর্ঘ্য হচ্ছে x, লম্বের দৈর্ঘ্য হচ্ছে x। তাহলে এইখানে দেখতে পাচ্ছি ভূমির দৈর্ঘ্য কি? ভূমির দৈর্ঘ্য হচ্ছে x - 1, আর এইখানে আছে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে কি? x + 1। তাহলে x + 1, x + 1। তাহলে আমরা এখানে পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেই উপপাদ্য অনুসারে আমরা দেখতে পারি যে ধরেন প্রশ্ন মতে পিথাগোরাস কি বলছিল আপনাদের মনে আছে? পিথাগোরাস বলছিল যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ তার অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান। অর্থাৎ আমরা জানি যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এইটা সমান হবে অতিভুজ স্কয়ার। এইটা কিন্তু পিথাগোরাসের সূত্র। অর্থাৎ যদি একটা সমকোণী ত্রিভুজ হয় সেই সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার হবে তার অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে আমরা ভূমির মানটা যদি বসাই, ভূমির মানটা কত? ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে x - 1। তাহলে x - 1 হোল স্কয়ার প্লাস লম্বের মান আমরা দেখতে পাচ্ছি x, তাহলে x স্কয়ার, আর অতিভুজের মান হচ্ছে x + 1 হোল স্কয়ার, x + 1 হোল স্কয়ার। তাহলে এটা সলভ করি চলেন। তাহলে সলভ করলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিসের সূত্র বললো? এইটা হচ্ছে a, এটা b, তার মানে a - b হোল স্কয়ার। তার মানে a স্কয়ার - 2ab + b স্কয়ার।
ঠিক আছে, 2ab প্লাস বি স্কোয়ার, সাথে কিন্তু একটা প্লাস দিয়ে এক্স স্কোয়ার লেখা ছিল, তাহলে প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল, এখানেও কিন্তু সেম ইকুয়েশন চলতেছে, তাই না? তার মানে এটাও এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab, এটা কিন্তু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইবার আমরা এটা সলভ করি, চলেন। তাহলে কি পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে, বা এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার থাকবে, মাইনাসের মাইনাস, 2 আর 1 গুণ করলে হবে 2, তাহলে 2x সাথে x আছে, প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1, প্লাস এখানে একটা এক্স স্কোয়ার আছে ইকুয়াল, এখানেও আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 আর এক্স গুণ করলে হবে 2x প্লাস 1 স্কোয়ার মানে 1। ঠিক আছে, তাহলে এইখানে আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি, দেখেন আমরা সহজ করার জন্য যদি বলি, তাহলে এই যে এক্স স্কোয়ারটা আছে এই পাশেও, ও পাশেও এক্স স্কোয়ার আছে, এটা এই পাশে আসলে কিন্তু কি হবে? মাইনাসের এক্স স্কোয়ার হবে, এটা আমরা কেটে ফেলতে পারি। তাহলে এখানেও প্লাস 1 আছে, এখানেও প্লাস 1 আছে, এটাও কাটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যা যা থাকে আমরা চলেন একটু লিখে ফেলি। আমরা উপরের অংশটা মুছে দিই। এই অংশটা আমরা, আপনার মনে রাখবেন যে এখানে লম্বের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছিলাম। ওকে, তাহলে কি থাকে? তাহলে এখানে থাকতেছে হচ্ছে -2x, আর এখানে কিন্তু -2x আছে, আর এখানে আছে প্লাসের এক্স স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে প্লাসের এক্স স্কোয়ার, আর এই ইকুয়াল দেবে, তারপরে এখানে আছে হচ্ছে প্লাসের 2x। ঠিক আছে, তাহলে ডান পাশে আর কিছু নেই, আমরা সব কিছুকে বাম পাশে নিয়ে আসি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আছে, সাজিয়ে নিলাম, তারপরে -2x, এই পাশে প্লাস 2x, এই পাশে আসলে হবে -2x ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে বা এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার মাইনাসের মাইনাস, দেখেন এখানে কিন্তু -2x আর -2x যোগ করলে কী হবে? মাইনাসের 4x ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা যদি এটা সলভ করি, তাহলে দেখেন এইখানে কিন্তু এক্স স্কোয়ার বলতে আমরা বুঝি এক্স আর এক্স আছে, -4 × x আছে ইকুয়াল টু 0। আমরা এখান থেকে চাইলেই যে কোনো মুহূর্তে কি নিতে পারি? একটা এক্স কমন নিতে পারি। তাহলে একটা এক্স যদি কমন নেই তাহলে কি থাকে? x - 4 ইকুয়াল টু 0। ওকে, তাহলে সর্বশেষ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দুইটা উৎপাদক গুণ অবস্থায় আছে। আমরা ম্যাথমেটিক্সে একটা টার্ম জেনে থাকি যে দুইটা উৎপাদক যদি গুণ অবস্থায় থাকে, অর্থাৎ এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে একটা x আবার x - 4, এই দুইটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে দুইটা গুণ অবস্থায় থাকলে আমরা এখানে কি করব? দুইটাকে আলাদা আলাদাভাবে শূন্য বলতে পারবো, অর্থাৎ x = 0 বলতে পারবো, আবার অথবা লিখে x - 4 = 0 বলতে পারবো। তাহলে এখানে পাচ্ছি x এর মান হচ্ছে 0, আবার এখানে পাচ্ছি -4টা ওই পাশে গেলে x এর মান 4। তাহলে যেহেতু আমরা ধরে নিছিলাম কি যে লম্বের দৈর্ঘ্যটা হবে x, কিন্তু আলটিমেটলি দেখেন যে লম্বের দৈর্ঘ্য যদি x হয়, এইখানে একটা x এর একটা ভ্যালু পাচ্ছি, x এর ভ্যালু কি পাচ্ছি? 0, কিন্তু লম্বের দৈর্ঘ্য কখনো 0 হবে? হবে না। যেহেতু হবে না, তার মানে আমরা ধরে নিচ্ছি যে x = কি হবে? 4। তাহলে আমরা এখন ওই মানটা বসায় দেই এখানে, যে কি চাইছিল? অতিভুজের দৈর্ঘ্য। তো অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে, অতিভুজের দৈর্ঘ্য, দেখেন অতিভুজের দৈর্ঘ্য কিন্তু আলটিমেটলি কি ছিল? x + 1 ছিল। তাহলে আমরা এখানে বলতে পারতেছি x + 1, তাহলে x এর ভ্যালু হচ্ছে 4 আর +1, অর্থাৎ কত হইল? 5। তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 5। এই হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। খুবই সহজ ছিল, এটা শুধু ক্যালকুলেশন সিস্টেমটা ছিল। চলেন আমরা দ্বিতীয় নম্বর অঙ্কে চলে যাই, যেটা খুবই সহজ। একটি দ্রব্য
তালিকায় লিখিত মূল্যের উপর 10% কমিশন দেওয়া আছে। 10% কমিশন দিয়ে বিক্রি করায় 20% লাভ হয়। খেয়াল করেন এইখানে কি হইল, 20% লাভ হয়েছে। আবার এখানে বলে দিছে ওরা এখানে কি হবে, 20% লাভ হবে। এখন আমাদের যেটা বের করতে হবে, সেই যদি এটার তালিকায় কত ধার্য ছিল, মানে একটা মূল্য যখন বিক্রি করা হয় তখন দেখবেন যে প্রোডাক্টের গায়ে দাম লেখা থাকে, সেই দামটার কত ছিল সেটা বের করতে আমাদেরকে বলতেছে। তো আমরা যখন অঙ্ক শুরু করব তখন দেখব যে এইটা আসলে মূলত কত টাকা দিয়ে কিনছিল। তো এটার ক্রয় মূল্যটা বের করতে হবে। আমরা প্রথমত ধরে নিচ্ছি যে মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য, নর্মালি আমরা যেটা ধরি সেটা হচ্ছে কত, 100 টাকা ধরে নিই। একটু খেয়াল করেন, এখন এই পণ্যটা কিন্তু 10% কমিশন দিছে। মনে রাখবেন কমিশন দেওয়া মানে হচ্ছে ওই যে মূল্যটা লেখা ছিল, অর্থাৎ আপনি যে মূল্যটা কিনেছিলেন সেই মূল্যের থেকেও কিছুটা কম। অর্থাৎ যখনই কমিশনের কথা বলা থাকবে, যেমন ধরেন এখানে বলবে যে কমিশন, তাহলে আপনি বুঝবেন যে 10% কমিশন মানে হচ্ছে এই 100 টাকা থেকে আপনাকে অলওয়েজ 10 টাকা কি করতে হবে, বিয়োগ করতে হবে, অর্থাৎ 90 টাকা। মানে আপনি যখন কমিশন কথাটা দেখবেন যে আপনাকে বলছে যে কমিশন কত, তখন আপনি বুঝবেন যে না, কমিশন মানে কি, কম। তখন আপনি এই কমিশন মানে মাইনাস করে দেবেন। তবে ধরেন আপনাকে যদি বলে যে 5% কমিশন, তাহলে আপনি কি করবেন, তাহলে 100 টাকা থেকে 5 টাকা বিয়োগ করে দিলেই হবে কি, মানে এটা কত টাকা তালিকা মূল্য সেটা পাওয়া যাবে। তার মানে 5% কমিশন মানে 100 মাইনাস 5। তাহলে দেখেন এখানে বলতেছে কত পার্সেন্ট কমিশন, 10% কমিশন। তাহলে আমরা এখানে 10% কমিশনে দ্রব্যটি বিক্রি করলে এটার বিক্রি মূল্য কত সেটা বের করি। বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 10 টাকা, অর্থাৎ টোটাল কত টাকা পাচ্ছি আমরা, 90 টাকা পাচ্ছি এখানে। মানে যখন আপনি কমিশন ব্যবহার করবেন তখনই কি করতে হবে, 100 থেকে ওই কমিশনটা মাইনাস করতে হবে। এবং তারপর একটু খেয়াল করেন কত পার্সেন্ট লাভ হয়েছে, 20% লাভ হইলো। তাহলে আমরা এখানে 20% লাভ লিখব। 20% লাভে দ্রব্যটি বিক্রি করলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য লাভ মানে হচ্ছে প্লাস কত, 20 টাকা, অর্থাৎ 120 টাকা লাভ হলো। প্রথমত একটা জিনিস খেয়াল করে দেখেন যে এখানে আমাকে বলতেছে যে কার উপরে ডিপেন্ড করতে হবে, ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে আমাকে কত টাকা তালিকায় ধার্য ছিল সেটা বের করতে হবে। তাহলে এই যে 90 যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে। দেখেন বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, আমরা অলরেডি ধরে রাখছি যে ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তো ফাইনালি আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে এই ক্রয় মূল্যটা কিন্তু তালিকা মূল্য। আমরা আস্তে আস্তে তালিকা মূল্য এখান থেকেই বের করব। তো কত হবে, 100 ডিভাইডেড বাই 90 টাকা। এখন খেয়াল করেন আমরা দেখলাম যে 20% লাভে, কত পার্সেন্ট লাভে, 20% লাভে যেটা করলাম 120 টাকা বিক্রি করতেছে। তার মানে 120 টাকা যদি বিক্রি করি তাহলে 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 120 ডিভাইডেড বাই কত, 90। ঠিক আছে। তো এখন আমরা যেটা করব এইটা একটু ডিভাইড করে চলেন, 100 গুণ 120 ডিভাইডেড বাই 90। তো এখন এটা কাটাকাটি করে চলেন, 0 0 কেটে দিলাম, 3 3 9, 3 4 12। তাহলে আলটিমেটলি কি থাকতেছে,
আলটিমেটলি থাকতেছে হচ্ছে এখানের 100, এখানের 4, তার মানে হচ্ছে 104 হচ্ছে 400 ডিভাইডেড বাই 3। হ্যাঁ, তাহলে কত আসে ভাগ করলে মনে হয় 133.33 আসে, এত টাকা। অর্থাৎ যেহেতু আমরা 120 টাকায় করছি, এইটা হচ্ছে এত। এখন আমাদের যে প্রশ্নটা আপনাদের বের করতে বলছে সেটি একটু খেয়াল করে দেখেন যে কি বের করতে বলছে। বলছে যে ক্রয় মূল্যের উপরে, তাই না? কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্যটা আমরা ধরে নিয়েছিলাম কত? 100 টাকা। তাহলে আমরা এখন তালিকায় যে ধার্য ছিল সেই তালিকা মূল্যটা বের করব। তালিকা মূল্য হবে ক্রয় মূল্যের উপরে। মনে রাখবেন, যার উপরে বলবে সেটাকে বেস করেই আপনাকে কি করতে হবে? মূল্যের তালিকাটা বের করতে হবে। তাহলে এখন আগে যেটা ছিল, আগে ছিল হচ্ছে ক্রয় মূল্য ছিল 100 টাকা। এখন আপনি যেটা বিক্রি করতেছেন সেটা কত? 133.33। অর্থাৎ আপনি টোটাল বেশি বিক্রি করতেছেন কত? 33.33। এই টাকা বেশি বিক্রি করতেছেন না? তার মানে ক্রয় মূল্যের উপরে যেটাকে বেস করবেন আপনি, সেই বেস করা মূল্যটাকে, অর্থাৎ যেটাকে বেস করবেন সেই বেস করা মূল্যটাকে আপনার কি করতে হবে? নিচে রাখতে হবে সব সময়। অর্থাৎ এইখানে বেস করা মূল্যটা নিচে থাকবে, অর্থাৎ 100 টাকার উপর। অর্থাৎ এখানে বলছে ক্রয় মূল্যের উপর 100 টাকার উপর আপনার কত টাকা বেশি হয়। আমাদের প্রশ্নে বলছিল কত টাকা বেশি হবে। তাহলে বেশি জিনিসটা কত? 33.33। আর যেহেতু শতকরা, তার মানে 100 দিয়ে গুণ করলাম আর সাথে একটা পার্সেন্ট ইউজ করলাম। ঠিক আছে, তো কাটাকাটি করে চলেন কি কি। তো এইখানে 100 আছে, এই 100 কাটা, তাহলে থাকতেছে আলটিমেটলি 33.33%। তাহলে এই যে তালিকায় কত বেশি শতকরা, কত বেশি তালিকায় ধার্য ছিল, তাহলে আমরা বলতে পারি যে 33.33% বেশি ধার্য ছিল। ঠিক আছে, বুঝতে পারছেন? তো প্রথমত প্রশ্নগুলো সহজ, কিন্তু সলভিংয়ের সময় আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে যে কীভাবে আসলে এটাকে সলভ করতে হয়। চলেন আমরা থার্ড প্রশ্নে চলে যাই। একটা উৎপাদকের বিশ্লেষণ। মনে রাখতে হবে আপনি উৎপাদকে বিশ্লেষণ পারেন কি না সেটা মুখ্য বিষয় না, আপনি আগে জানেন কি না যে কমন কিভাবে নিতে হয়। এই উৎপাদক করতে হলে আপনাকে অবভিয়াসলি আগে জানতে হবে যে কিভাবে কমন নিতে হবে। তো চলেন আগে কমন নেওয়াটা আপনাদেরকে শিখাই। ধরেন এখানে আছে x প্লাস 2x। প্রশ্নটা যতই মানে আপনার দেখা মনে হচ্ছে যে অনেক সহজ, কিন্তু যদি কমন নিতে না পারেন তাহলে অবভিয়াসলি আপনি এই প্রশ্নটা থেকে দূরে সরে যাবেন। তো প্রথমতই আপনারা প্রথমে কি শিখবেন? কমন কিভাবে নিতে হয়। আচ্ছা, আপনি জানেন যে কমন নিতে গেলে কি করতে হয়? আপনি জানেন নর্মালি এক্স কমন, চোখের দেখা আপনি বুঝতেছেন যে একটা এক্স কমন যাবে। স্যার এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, সো এইখানে এক্স কমন গেলে থাকে হচ্ছে 1 প্লাস এইখানে খেয়াল করে দেখেন এক্স যদি চলে যায় থাকে কত? 2। এখন আপনি বলেন যে এই 1 প্লাস 2 কীভাবে আসছে? তো এটা জানার জন্য আমরা সবসময় মনে রাখবো যে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে ফেলা ওই সংখ্যাকে, অর্থাৎ এক্সকে এক্স দ্বারা ভাগ করা আর 2xকে এক্স দ্বারা ভাগ করা। তখন এক্স এক্স কাটা, এক্স এক্স কাটা, তাহলে থাকবে হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস 2। এই হচ্ছে কমন নেওয়ার সিস্টেম। তো আবার একটা কমন নিই আমরা। কমন ছাড়া আসলে এটা আপনি কখনোই করতে পারবেন না। যে কমন নেওয়ার সিস্টেমটা যদি জানেন তাহলে করতে পারবেন। ধরেন লেখা আছে এক্স প্লাস ওয়াই, এইখান থেকে আপনাকে বললো যে ওয়াই কমন নিতে হবে। এখান থেকে কী কমন নেবেন? ওয়াই কমন। কিন্তু আপনি দেখতেছেন এখানে একটা এক্স আছে, এখানে ওয়াই আছে। আপনি যে গতানুগতিক কমন নেওয়াটা শিখছেন সেই কমন নেওয়ার মধ্যে এটা আছে নাই কিন্তু। তো প্রথমত আপনি করবেন এক্স কি কমন নেবেন? ওয়াই কমন নেবেন। ধরেন আপনি ওয়াই কমন নিলেন। আমরা বললাম যে কমন নেওয়া মানে কি করতে হবে? ওই সংখ্যাকে যা দিয়ে আমরা হচ্ছে কমন নিচ্ছি ওইটা দিয়ে ভাগ করে ফেলতে হবে। কারণ খেয়াল করে দেখেন আমরা এখানে কি নিলাম, ওয়াই। আমরা হচ্ছে ওয়াই নিচ্ছি, এখানে কি কমন নিচ্ছি? ওয়াই কমন নিচ্ছি। তাহলে ওই সংখ্যাকে আমরা ওয়াই দ্বারা কি করব? ডিভাইড করে দেব। তো পরে আমরা দেখি যে এখানে প্লাস যে সংখ্যা ছিল ওয়াই, তাকে আমরা এখন ডিভাইড করব কি দিয়ে? যে সংখ্যা আমরা কমন নিচ্ছি ওই সংখ্যা দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে কমন নেওয়া মানে কি? ওই সংখ্যা দ্বারা ভাগ। তাহলে চলেন আমরা দেখি 2x প্লাস 3 থেকে
এই 2x প্লাস 3 থেকে আমরা কিভাবে কমন নিব, ধরেন আমরা 2 কমন নিতে চাচ্ছি, তাহলে হবে x কে কি দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, আর 3 কে কি দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ। তখন এই 2 কাটা যাবে, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে x প্লাস 3/2। বুঝতে পারছেন? তার মানে আপনাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে কিভাবে কমন নিতে হয়, সেই অংশটা আপনাকে জানতে হবে, তখনই আপনি এই উৎপাদকের বিশ্লেষণ সলভ করতে পারবেন। তো চলেন, আশা করি আপনি কমন নেওয়া শিখেছেন, ভাবলাম এবার আমরা এটা সলভ করি। ওকে, তো প্রথমত যেটা দেওয়া আছে হচ্ছে 4x², এইটাকে আমরা ভাঙবো। 4x² মানে আমরা ভাঙতে পারি কিভাবে, 2x² প্লাস এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কীভাবে ভাঙতে পারবো, 1/2x এইটার উপর হোল স্কোয়ার মাইনাসের 2, 4x যেভাবে আছে ওভাবেই থাকলো, -1/x। এখন খেয়াল করেন a² প্লাস b² হয়ে আছে, আমরা যদি এটাকে চিন্তা করি, এইটা হচ্ছে a², এইটা হচ্ছে b², আর এখানে মাইনাস সূত্রে একটা 2 আছে। তাহলে এখন এইটাকে যেহেতু আমরা ক্যালকুলেশন করছি, তার মানে আমরা a² ধরে নিচ্ছি a² সূত্রের মাইনাস সূত্রের 2, a যদি ধরি তাহলে a কত, a হচ্ছে 2x, b কত, b হচ্ছে 1/2x। অর্থাৎ আমরা এই মুহূর্তে এইখানে যে কাজটা করলাম, এইটাকে a চিন্তা করলাম, এইটাকে b চিন্তা করলাম, তাহলে আমাদের যে সূত্রটা আমরা জানি, সেই সূত্রটা কি জানি, যে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²। এইটা আমরা এখানে অ্যাপ্লাই করা শুরু করতেছি। দেখেন এইখানে আছে a² মাইনাস 2ab, অর্থাৎ আমরা যদি এটা বলি a² মাইনাস 2ab, আর তাহলে এখন কি হবে, প্লাসের b², তাহলে b কত, b চিন্তা করছি আমরা কাকে, 1/2x কে, তাহলে 1/2x এইটার উপর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন কি বাকি আছে দেখেন, বাকি আছে এইখানে প্লাস 4x মাইনাস 1/x। এইটা যেভাবে আছে আপাতত ওইভাবেই রেখে দেব, কারণ আমি বুঝতেছি না যে কি করতে হবে, সেটা পরবর্তী লাইন আমাকে বুঝিয়ে দিবে যে আমাকে এইখানে কি করতে হবে। ক্লিয়ার? তো আমরা এখন এই মুহূর্তে এটা যেভাবে আছে ওভাবেই রেখে দিলাম, 4x মাইনাস 1/x। ওকে, এখন এটা সলভ করি চলেন। তাহলে কি হলো, a² মাইনাস 2ab প্লাস b² সূত্র কি, a মাইনাস b এইটার উপর হোল স্কোয়ার। ওকে, খেয়াল করে দেখেন এই মুহূর্তে আমরা যেই কাজটা করলাম, এই এতটুকুর কাজ কিন্তু আমরা করে ফেলছি, এই যে এইখান থেকে এইটুকুর কাজ আমরা শেষ করে ফেলছি। ঠিক আছে, এইটুকুর কাজ আমরা শেষ করে ফেলছি। এখন শুধু বাকি আছে প্লাস 4x মাইনাস 1/x, অর্থাৎ এইখানে এই অংশটা বাকি আছে। এই অংশ থেকে কি করতে হবে, এমন কিছু করতে হবে যেন এই যে দেখেন আমরা এখানে কি পাইছি, 2x পাইছি, আমরা এখানে কি পাইছি, 2x পাইছি। তাহলে এমনভাবে কাজ করতে হবে যেন এখান থেকে 2x বের হয়। এখন আমরা এখানে কি করব, 2 কমন নেব, তখন 2 কমন নিলে কি থাকবে, 4x কে 2 দিয়ে ভাগ হবে, মাইনাস 1/x কে 2 দিয়ে ভাগ হবে। ক্লিয়ার? তার মানে এখন বলেন আমরা কেন আসলে এখন 2 কমন নিলাম। যখন আপনি দেখতেছেন 2x কমন নেবেন তখন অটোমেটিকলি x চলে যাবে, কিন্তু এখানে কিন্তু অলরেডি একটা x আছে। ঠিক আছে, এই কারণে আমরা এখন কি করব, শুধুমাত্র কি কমন নিব, 2 কমন নিব। তো 2 কমন নিলে ওই 4x কে 2 দিয়ে ভাগ, 1/x কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ যা কমন নেবেন সবসময় ওইটা দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তো এখন আমরা এটাকে সলভ করি, কাটাকাটি করি চলেন। 2 দুগুণা কত, 4, এটা কাটাকাটি করলে যা আসে তাই, প্লাসের 2 এর 2, এখানে থাকতেছে 2x। ওকে, এখানে থাকতেছে 2x, মাইনাসের মাইনাস, এটা যদি উল্টে দেই তার মানে থাকে -1/2x। ঠিক আছে, এইখানে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে 2 দিয়ে ভাগ করছিলাম। দেখেন তো মিলে গেল কিনা, যে 2x মাইনাস 1/2x, 2x মাইনাস 1/2x, এই অংশটা মিলে গেল না। তখন আমরা কি করব, এবার এই অংশটা কমন নেব, তাহলে 2x মাইনাস 1/2x কমন নিচ্ছি। এখন কয়টা আছে 2x মাইনাস 1/2x,
দেখেন এখানে কিন্তু স্কোয়ার লিখে কি লেখা, ডাবল লেখা। তাহলে আমরা একটা 2x কমন নিলাম, তাহলে থাকতেছে 2x মাইনাস 1/2x একটা বাকি থাকতেছে, এই যেখানে আছে প্লাস আমরা বসে দিলাম প্লাস। আর এই যে দেখেন এই অংশটাও কিন্তু আমরা কি নিছি, কমন নিছি। তাহলে বাকি থাকতেছে একমাত্র শুধুমাত্র এখানে কি বাকি থাকতেছে, শুধুমাত্র 2 বাকি থাকতেছে। তাহলে এই হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আনসার। আমরা যেই কাজটা করব এটাই হচ্ছে আনসার, এই মুহূর্তে এটাই এখানে আনসার। কারণ উৎপাদকের বিশ্লেষণ আমরা জানি যে দুইটা সংখ্যা কি অবস্থায় থাকতে হবে, গুণ অবস্থায় থাকতে হবে, তখনই আমরা বুঝতে পারবো যে এটা কি হয়েছে, যে উৎপাদকের বিশ্লেষণ হয়েছে। সো প্রথমত এই ম্যাথটা করতে গেলে যে অংশটা আপনাকে সলভ করতে হবে, যে অংশটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে কমন নেওয়া, ঠিক আছে। সো কিভাবে কমন নেবেন, না থাকলেও আপনাকে কমন নিতে হবে। ধরেন আপনি এখানে 2x প্লাস 5 পাইছেন, আপনার ম্যাথের প্রয়োজন হচ্ছে 2 কমন নেওয়া, তখন আপনি কি করবেন, 2xকে 2 দ্বারা ভাগ করবেন প্লাস প্লাস 5কে 2 দ্বারা ভাগ করবেন, তখনই আপনি এই ম্যাথটা সলভ করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে ম্যাথ। চলেন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। ওকে, এটা হচ্ছে একটা সূচকের অঙ্ক। এই সূচকের অঙ্ক করতে গেলে আপনাকে প্রথমত যেটা শিখতে হবে সেটা হচ্ছে এই রুটের ভ্যালু কত। এই রুটের ভ্যালু আমরা জানি হচ্ছে হাফ। রুটের ভ্যালু কত, হাফ। তাহলে ধরেন এইখানে আছে কিউব রুট, তখন এটার ভ্যালু আপনি বলবেন কত, 3/1। যদি এই রুটের এইখানে সংখ্যা থাকে 5, তাহলে আপনি বলতে পারবেন এটা হচ্ছে, এটার ভ্যালু কত, 1/5। তো আলটিমেটলি এইখানে রুট 5 দেওয়া আছে, তার মানে এই যে রুট 5 দেওয়া আছে এইটার উপরে একটা পাওয়ার হিসেবে আছে n, ইকুয়াল টু কত, 125। এইটা যদি হয় তাহলে আমাকে বলতেছে এখান থেকে একটা ভ্যালুর মান বের করতে হবে, অর্থাৎ n স্কোয়ারের মান কত, প্লাস n কত, মাইনাস 1 কত। তাহলে আমরা যদি এখানে n কত সেটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা এটা সলভ করতে পারবো। তো আমাদের প্ল্যান থাকবে মাথায় কি করতে হবে, n এর ভ্যালু বের করতে হবে। তো চলেন আমরা n এর ভ্যালুটা বের করি। তাহলে আমরা আপনাদেরকে শিখাইছিলাম যে রুট মানে কত, রুটের ভ্যালুটা কত, হাফ। তাহলে আমরা এখন মানটা বসায় দিই, 5-এর 5, এইটার উপর হচ্ছে হাফ, আবার এইটার উপরে খেয়াল করে দেখেন একটা n পাওয়ার আছে, তাহলে হচ্ছে n পাওয়ার। এখন 125 যদি আমরা ভাঙি তাহলে 125কে ভাঙলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5×5 = 5, অর্থাৎ 5 কত, কিউব পাবো। তার মানে আমরা এখানে লিখতে পারি 5-এর কিউব। ছোটবেলা থেকে আমরা সবাই জানি যে সূচকে কি করতে হয়, x এর উপর y থাকলে, এইটার উপর z থাকলে, এইটার উপর 2 থাকলে কি করে, সূচকের রোল কি বলে, সূচকের রোল বলে যে আমাদের পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, অর্থাৎ পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তখন আমরা কি করব, এটাকে এখানে y পাইছি আমরা, ধরেন ভ্যালু পাইছি কত, তাহলে এখানে x পাইছি, x এর উপর পাওয়ার পাইছি y, এটার উপর পাওয়ার আছে z, এইটার উপর একটা পাওয়ার ধরলাম p। তাহলে আলটিমেটলি যখন এরকম হবে তখন আমরা এটাকে কি করব, আলটিমেটলি তখন আমরা কি করব, এই পাওয়ারের সাথে এই পাওয়ারের গুণ, এই পাওয়ারের সাথে এই পাওয়ারের গুণ হবে, আর এই y এর সাথে z এর গুণ হবে, z এর সাথে p এর গুণ হবে, তখন হবে কত, x টু দি পাওয়ার y, এরপরে আছে z, এরপরে আছে p। অর্থাৎ পাওয়ারের উপর যখন পাওয়ার থাকবে তখন পাওয়ারগুলো কি হবে, গুণ হয়ে যাবে। তো চলেন আমরা গুণ করি, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের প্ল্যান হচ্ছে কি বের করা, n এর ভ্যালু বের করা। সো চলেন আমরা n এর ভ্যালুটা একটু বের করার চেষ্টা করি। ওকে, একটু খেয়াল করেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি হাফের উপরে কি আছে, পাওয়ার আছে কত, n। তাহলে 5 টু দি পাওয়ার হাফ গুণন n ইকুয়াল টু 5 কিউব। তাহলে আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে n আর 1 গুণ করলে হবে n/2 ইকুয়াল টু 5 কিউব।
যখন আপনি দেখবেন যে বেস মিলে গেছে তখন কি করতে হবে, যে বেসটাকে বাদ দিতে হবে। অর্থাৎ বেস যখন আপনি বাদ দিবেন তখন দেখেন উভয় পাশ থেকে 5 টোটালি অফ, মানে ভিত্তি বাদ যাবে। যখন ভিত্তি অফ হয়ে যাবে তখন আমরা দেখতে পাচ্ছি এখানে থাকতেছে হচ্ছে n/2 ইকুয়াল 3। সো n/2 ইকুয়াল টু 3 হইলে আমরা এটাকে সলভ করি কিভাবে, n এর মান বের করব আমরা, অর্থাৎ n ইকুয়াল টু আর গুণ করি, তাহলে 3 আর 2 গুণ করলে হবে 6, n এর মান হচ্ছে 6। কিন্তু খেয়াল করে দেখেন আমাদের যে প্রশ্নটা সলভ করতে বলছে, যে এই প্রশ্নের সলভে বলছে যে কি করতে হবে, n স্কোয়ার প্লাস n মাইনাস 1 এর মান বের করতে হবে। তাহলে আমরা n স্কোয়ার প্লাস n এর মানটা চলেন বের করি। n স্কোয়ার প্লাস n মাইনাস 1 কত, খেয়াল করেন যে n এর মান হচ্ছে 6, তাহলে n এর মান 6 হলে এর উপরে আছে স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার প্লাস n এর মান 6 মাইনাস 1, তার মানে 6 স্কোয়ার হচ্ছে 36 প্লাস 6 মাইনাস 1, তাহলে 36 প্লাস 6 হচ্ছে 42 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 41। এই হচ্ছে আনসার। ঠিক আছে, তারপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু যারা এই সেক্টরে নতুন তাদের জন্য এই প্রশ্নটা খুবই জটিল মনে হবে, কারণ এখানে নতুন একটা ওয়ার্ড সংযুক্ত আছে, সেটা হচ্ছে লিঙ্ক। সো কিছু কিছু ডিপার্টমেন্ট এখন নতুন হয়ে গেছে যারা আপনাদেরকে আটকানোর চেষ্টা করতেছে। তো যখনই এরকম হবে মনে হবে তখনই আপনারা নর্মাল যেই কাজটা করবেন সেটা হচ্ছে পরিমিতির যে কিছু টপিক আছে সেটা আপনারা শিখবেন। এবং লিঙ্ক আসলে কমন পড়ার মতো না। প্রথমত এই লিঙ্ক অনেকেই হয়তো পড়ে না, তো চলেন আমরা এটা কীভাবে সলভ করব সেটা করে নেই। এখন লিঙ্ক আমরা এখানে প্রথমত সলভ করব যে জমির দৈর্ঘ্য কত দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে জমির দৈর্ঘ্য কত, 8 চেইন 50 লিঙ্ক, এইটা কিন্তু দেওয়া আছে। তো প্রথমত আমরা সবগুলো হচ্ছে লিঙ্কে নিয়ে যেতে পারি, অথবা চেইনকে লিঙ্কে নিয়ে যেতে পারি, লিঙ্কে চেইনে আনতে পারি। তো আমরা এখন এটাকে ধরেন 8 চেইন, তো 1 চেইন সমান আমরা নর্মালি কত লিঙ্ক সেটা একটু জানি, এবং 1 লিঙ্ক সমান কত চেইন সেটাও আমাদের জানা উচিত। ঠিক আছে, যেহেতু 1 চেইন সমান হচ্ছে 100 লিঙ্ক, ঠিক আছে, আর 10 বর্গ চেইন হচ্ছে 1 একর। এইটা মাথায় রাখতে হবে, তখন গিয়ে এটা সলভ করা সম্ভব। খেয়াল করেন আপনি যদি বর্গ চেইনে আসতে পারেন, কিসে আসবেন, ধরেন এখন যদি আপনি বর্গ চেইনে আসতে পারেন তখন একরে যেতে পারবেন, কারণ আপনার টার্গেট, লাস্ট টার্গেট কিন্তু একর। তাহলে আপনাকে যেটা সলভ করতে হবে যে এই লিঙ্কটাকে, এই যে লিঙ্কের যে ভ্যালুটা দেওয়া আছে, এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে কি করতে হবে, চেইনে পরিণত করে নিতে হবে, তখন আপনি চেইন থেকে একরে যেতে পারবেন। তাহলে 8 চেইন, আমরা 8 চেইন ঠিক রাখলাম, প্লাস 50 লিঙ্কে আমরা 100 দিয়ে ডিভাইড করি যদি, তখন সেটা কিসে চলে আসবে, চেইনে চলে আসবে। তখন 8 প্লাস 100, এখানে 50, আমরা একটু কাটাকাটি করে নিতে পারি, এখানে ছোট করে নিতে পারি, 0 0 কাটা, 5 2 10, তাহলে আসতেছে 8 চেইন প্লাস, আর এখানে থাকতেছে কত, হাফ, অর্থাৎ 0.5 চেইন। ঠিক আছে, তাহলে হইল কত, 8.5 চেইন। ঠিক একইভাবে আমরা প্রস্থটা বের করে নেব, যে প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 3 চেইন, প্রস্থ হচ্ছে আপনার কত, 3 চেইন। তাহলে 3 চেইন আর হচ্ছে 60 লিঙ্ক। ওকে, তাহলে 3 চেইন 60 লিঙ্ক।
তাহলে আমরা জানি যে আমাদের একরে নিতে হবে, একর যেহেতু নিতে হবে এই একর বের করতে আমাকে বর্গ চেনে আনতে হবে, তার মানে আমরা লিঙ্কে চেঞ্জ করব। তাহলে চেইন ঠিক থাকবে, 3 চেইন ঠিক থাকবে, 60কে আমরা 100 দিয়ে ডিভাইড করব, তাহলে চলে আসবে লিঙ্ক, চেইন চলে আসবে, সরি চেইন চলে আসবে। তাহলে আমরা লিখলাম হচ্ছে এইটা চেইনে পরিণত করলাম, ঠিক আছে। তাহলে আলটিমেটলি সলভ করি, চলেন 0 0 কাটা, তাহলে কত 3 যোগ কিছু বলবেন? ও আচ্ছা, আমরা সলভ করি চলেন। 6কে 10 দিয়ে ডিভাইড করি যদি আমরা, তাহলে কত আসে 0.6 চলে আসে, অর্থাৎ 0.6 চেইন, অর্থাৎ কত 3.6 চেইন চলে আসে। আর 3.6 পাইছে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে, আমরা ক্ষেত্রফলটা লিখব যে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান হচ্ছে 8.5, প্রস্থের মান হচ্ছে কত 3.6 চেন। তাহলে আলটিমেটলি গুণ করলে মনে হয় 30.6 বর্গ চেইন চলে আসে। সো কিন্তু এখন আমাদের যেটা সমস্যা বললাম আমরা, সেটা হচ্ছে কি করতে হবে, একরে পরিণত করতে হবে, কিন্তু আমরা পাইছি বর্গ চেইন। আমরা প্রথমত আপনাদেরকে বলে দিছিলাম যে এখানে এই কাজটা করতে হবে, এটা মনে রাখতে হবে, এই অংশটা মনে রাখতে হবে, ঠিক আছে। এই অংশটা মনে রাখতে হবে যে 10 বর্গ চেইন মানে কত একর, 1 একর। তার মানে আপনি এই বর্গ চেইন থেকে আপনাকে যেটা করতে হবে একরে পরিণত করতে হবে, অর্থাৎ 30.6কে যদি আপনারা 10 দিয়ে ডিভাইড করেন তাহলে কিসে চলে আসবে, একদম ডিরেক্টলি বর্গ চেইনটা চেঞ্জ হয়ে একরে চলে আসবে, ঠিক আছে। কত ছিল এটা 3.6 ছিল। তার মানে আমরা দেখতে পাচ্ছি 30কে 10 দ্বারা ভাগ করলে কত চলে আসে, দশমিকটা এই পাশে চলে আসবে, অর্থাৎ 3.06 একর। এই হচ্ছে আয়তাকার জমির একরের পরিমাণ। ওকে।